মার্কিন শুল্ক ইস্যুতে আলোচনা অব্যাহত রাখবে বাংলাদেশ, জানালেন বাণিজ্য উপদেষ্টা। সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলবেন ডক্টর ইউনূস। আমাদের জন্য যেটা সামষ্টিকভাবে আমাদের অর্থনীতির জন্য যেটা ভালো, আমরা সেগুলোকে সমন্বয় করে আমদানি করব বলে আমরা চিন্তা করছি। উই আর ইন ভেরি গুড হ্যান্ডস। আমরা এই মুহূর্তেও তাদের সঙ্গে নিবিড় আলোচনাতে আছি। আগামী 1-2 দিন আমাদের এই আলোচনা চলবে। হেফাজতে ইসলামের সাথে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক। আলেম ওলামাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি। ঘরোয়া আয়োজনে রঙিন যমুনা টেলিভিশনের 11 বছরের পথ চলা, জনতার পাশে থেকে সত্য প্রকাশে অবিচল থাকার প্রত্যয়। পৃথিবীর কোনো বিপ্লবে কোনো একক মিডিয়া সঙ্গী হয়েছে কিনা কিংবা কারোর জন্য স্লোগান দিয়েছে কিনা আমার একটু জানা নাই, আমি শুনিনি। এগুলোকেই আমরা মনে করি আমাদের জীবনের সেরা অর্জনগুলোর একটি। আমরা আসলে এই ভালোবাসাগুলো পেয়ে ভীষণ আপ্লুত। আধিপত্য বিস্তার নিয়ে শরীয়তপুরের জাজিরায় দুই পক্ষের সংঘর্ষে আহত 16, পাল্টাপাল্টি ছোড়া হয় শতাধিক হাতবোমা, নিরাপত্তা জোরদার। লম্বা ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ। ঈদ আনন্দ শেষে ট্রেন বাসেও কর্মজীবীদের ভিড়, নির্বিঘ্ন যাত্রায় স্বস্তি সবার মাঝে। এই ছুটিটার জন্য সারা বছর বসে অপেক্ষা করি, খুবই ভালো কাটলো। সিন্ডিকেট ছিল, এবার সিন্ডিকেট নেই। যেতেও খুব একটা সমস্যা হয়নি, আসতেও সমস্যা হয়নি। আসছি প্রায় 3 ঘন্টার মধ্যে চলে আসছি। এছাড়াও রাতের বাংলাদেশে আরও থাকছে নির্মমতার রোমহর্ষক ভিডিও প্রকাশের পরও গাজায় ইসরায়েলি আগ্রাসন, বিমান হামলায় আরও 38 জনের মৃত্যু, আশ্রয় শিবিরগুলো হয়েছে টার্গেট। বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের বাড়ানো ট্যারিফ বা শুল্ক নিয়ে চিন্তার কিছু নেই। প্রধান উপদেষ্টা সরাসরি আমেরিকার প্রশাসনের সাথে বসে সমস্যা সমাধানে উদ্যোগ নেবেন। প্রধান উপদেষ্টার বাসভবনে এ নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে বাণিজ্য ঘাটতি সমন্বয়ের বিষয়ে আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রে আরোপিত নতুন শুল্ক নিয়ে আলোচনা করতে উপদেষ্টা, সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিশেষজ্ঞদের সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জরুরি বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টার 2 বিশেষ দূত, বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ, এনবিআর এবং বিডার চেয়ারম্যান সহ সিনিয়র কয়েকজন সচিব। বৈঠক শেষে ব্রিফিংয়ে জানানো হয়, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এমন কিছু হবে তা গত ফেব্রুয়ারি থেকেই আঁচ করা গিয়েছে। নতুন শুল্ক আরোপে বাংলাদেশ যেন সমস্যায় না পড়ে তা নিয়ে কাজ শুরু হয়েছে। বাণিজ্য উপদেষ্টা জানিয়েছেন, মার্কিন প্রশাসনের সাথে নিজেই কথা বলবেন ডক্টর ইউনূস। সিদ্ধান্ত হয়েছে যুক্তরাষ্ট্রের সাথে সব ধরনের বাণিজ্য ঘাটতি কমিয়ে এনে ব্যবসা সমন্বয়ের। নিজের থেকে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ, ইউএসটিআর, এগ্রিকালচার ডিপার্টমেন্ট ইত্যাদির সঙ্গে আমরা অ্যাপয়েন্টমেন্ট করে দিয়েছি। তাতে বোঝাই যাচ্ছে শুরু থেকে আমরা এনগেজড আছি। এর জন্য আমি শুরুতে বলেছি, আমাদের এখানে ভয় পাওয়ার কিচ্ছু নয়, আতঙ্কিত হওয়ার কিচ্ছু নয়। উই আর ইন ভেরি গুড হ্যান্ডস। আমরা এই মুহূর্তেও তাদের সঙ্গে নিবিড় আলোচনাতে আছি। আগামী 1-2 দিন আমাদের এই আলোচনা চলবে। প্রধান উপদেষ্টা মহোদয় উনি সরাসরি যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে যোগাযোগ করবেন, যেহেতু আমাদের নিশ্চিতভাবে সবচেয়ে বড় সম্পদ আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়, এবং ওনার যে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা সেটাকে আমরা ব্যবহার করে আমরা যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে আমরা যোগাযোগ করব। ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে প্রধান উপদেষ্টাকে দ্রুত রোড ম্যাপ ঘোষণার জোরালো দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শনিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে হেফাজতে ইসলামের সাথে লিয়াজো কমিটির বৈঠক শেষে এমন মন্তব্য করেন তিনি। বলেন, একটি মহল নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, যার ফলশ্রুতিতে নির্বাচন নিয়ে জনমনে ধোঁয়াশা তৈরি হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। বিএনপিও চায় আওয়ামী লীগকে গণহত্যার দায়ে বিচারের আওতায় আনা হোক। বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ হলে জনগণ তা মেনে নেবে। অতীতে হেফাজতে ইসলামের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ হেফাজতের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এবারে বিমস্টেক সম্মেলনের খবর। তার আগে আমরা একটু আজকে যমুনা টেলিভিশনের জন্মদিন, আপনারা অনেকে শুভেচ্ছা জানিয়েছেন, সেই খবরটি একটু দেখে নিতে চাই। দর্শকের আস্থা ভালোবাসায় সাফল্যের 11 বছর পার করলো যমুনা টেলিভিশন। নানান আনুষ্ঠানিকতায় উচ্ছ্বাস উদ্দীপনায় দিনটি উদযাপন করছে টিম যমুনা। অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন যমুনা টেলিভিশনকে। যমুনার এগিয়ে যাওয়ার এই সফরে সঙ্গী শুভানুধ্যায়ী এবং আপনারা। দর্শকের ভালোবাসা, আস্থা এবং বিশ্বাসের 11 বছর পার করল যমুনা টেলিভিশন। গৌরবের এই বর্ষপূর্তি আনুষ্ঠানিকতা আর উচ্ছ্বাসের মধ্য দিয়ে উদযাপন করেছে টিম যমুনা। সকাল থেকেই যমুনা টেলিভিশনের প্রধান কার্যালয়ে সহকর্মীরা আনন্দঘন পরিবেশে নিজেদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করেন। কাজের ফাঁকে হাসি, আড্ডা আর ছবি তোলার মধ্য দিয়ে দিনটি স্মরণীয় করে রাখেন তারা। এসেছিলেন সাবেক সহকর্মীরাও। সবার কণ্ঠেই ছিল যমুনার জন্য শুভকামনা। 11 বছর পার করেছি। 11 বছর আসলে অনেক দীর্ঘ সময়। এই সময়টায় আসলে আমরা একটা পরিবার হয়ে উঠেছি। আমরা সবসময় ক্যামেরার পেছনে থেকে কাজ করি, যার কারণে দর্শকরা আমাদেরকে দেখতে পায় না। আমরা সবসময় বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ প্রচারের চেষ্টা রাখছি এবং আগামীতেও সেই চেষ্টা অব্যাহত থাকবে। আমরা ভবিষ্যতে মানুষের পাশে থাকতে চাই, জনগণের কথা বলতে চাই এবং এই কাজে আমরা জনগণের সহায়তা চাই। আমরা সবসময় মানুষের ভালোবাসা নিয়ে তাদের সাথে থাকতে চাই, এগিয়ে যেতে চাই। যমুনার কর্মীরা, আমরা যারা মাঠে কাজ করি, সাংবাদিক, আমরা কিন্তু কাজ করেই যাচ্ছি। আমাদের সত্য এবং নিষ্ঠার সাথে আমাদের এই কাজ করা অব্যাহত থাকবে। 11 পেরিয়ে 12, যমুনা এখন কৈশোরে। ফুলেল শুভেচ্ছা জানাতে হাজির ছিলেন শুভানুধ্যায়ী এবং কল্যাণকামীরা। যে কোনো মিডিয়া যদি জনগণের সঙ্গে না থাকতে পারে, যে কোনো প্রতিকূল অবস্থায় বেশিরভাগ মানুষের সঙ্গে থাকতে পারেন, তাহলে ইনশাল্লাহ যমুনা, যুগান্তর এবং এরকম মিডিয়া সামনের দিকে মাস্ট এগিয়ে যাবে। অনাড়ম্বর অনুষ্ঠানে যমুনা টেলিভিশনের নীতি নির্ধারকরা বলেন, নানা চ্যালেঞ্জ ও প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে এগিয়ে গেছে যমুনা টেলিভিশন। দর্শকের কাছে সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ পৌঁছানো যমুনা টেলিভিশনের অঙ্গীকার। পৃথিবীর কোনো বিপ্লবে কোনো একক মিডিয়া সঙ্গী হয়েছে কিনা কিংবা কারোর জন্য স্লোগান দিয়েছে কিনা আমার অ্যাটলিস্ট জানা নাই, আমি শুনিনি। এগুলোকেই আমরা মনে করি আমাদের জীবনের সেরা অর্জনগুলোর একটি। আমরা আসলেই এই ভালোবাসাগুলো পেয়ে ভীষণ আপ্লুত। আমরা এই ভালোবাসা পেতে চাই। আমরা আসলে একটা টিম, আমরা চেষ্টাটাই করে যাচ্ছি এবং আমাদের পণ হচ্ছে আমরা চেষ্টা চালিয়ে যাব, সেটা যে কোনো পরিস্থিতিতে। এটাই হচ্ছে আমাদের কাছে মন্ত্র। সত্য যেটা সেটা প্রকাশ করি। কখনো কখনো কেউ কনফিউজড হয়ে যান যে আসলে আমরা কোন পক্ষের, কোন দলের, কোন মতের হয়ে কথা বলি, এবং আমরা চাই সারা জীবন প্রতিটি দল কনফিউজ থাকবে যে যমুনা টেলিভিশন কোন দলের, কোন মতের, কোন পক্ষের। আমরা আসলে কারো কোনো দলের না, কোনো মতের না, কোনো পক্ষের না। 2014 সালের 5 এপ্রিল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে যমুনা টেলিভিশন। সামনে থাকে, সামনে রাখে স্লোগানে দেশের সংবাদভিত্তিক শীর্ষ চ্যানেলটি পা রাখল 12তম বর্ষে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। 11 পেরিয়ে 12 বছরে যমুনা টেলিভিশন, আর এই উপলক্ষে বিভিন্ন জেলায় পালিত হচ্ছে প্রতিষ্ঠাবার্ষিকী। বর্তমানের মতো ভবিষ্যতেও গণমানুষের কণ্ঠস্বর হিসেবে সত্যের পথে থাকতে যমুনা টেলিভিশনের প্রতি আহ্বান সব বয়সী মানুষের। সবার ভালোবাসা আর অনুপ্রেরণায় 12 বছরে পা দিল যমুনা টেলিভিশন। সারা দেশে নানা আয়োজনে পালিত হয়েছে যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী। দুপুর থেকে জমজমাট যমুনা টেলিভিশনের চট্টগ্রাম সেন্টার। বর্ষপূর্তির আয়োজনে একে একে যোগ দেন সিটি মেয়র, রাজনীতিবিদ, ব্যবসায়ী নেতা, বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি সহ নানা শ্রেণী পেশার মানুষ। যমুনা টেলিভিশনের অগ্রযাত্রা কামনা করে সর্বস্তরের মানুষ। জুলাই আগস্টের আন্দোলনের সময় আছেই, প্লাস এর আগেও গত 11টি বছর আপনারা যেভাবে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে
সত্য কথা বলেছেন, সেজন্য অবশ্যই আপনারা মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। জনগণের সামনে তুলে ধরেছেন, এই জন্য 18 কোটি মানুষ, বিশেষ করে আমাদের চট্টগ্রামে আমরা প্রায় 2.5 কোটি মানুষ আছি, জেলা এবং মহানগর মিলে 2.5 কোটি মানুষ। আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। ফ্যাসিস্ট সরকারের পক্ষে না থেকে জনগণের পক্ষে ছিল, এই জন্য আমি মনে করি যে যমুনা টিভি একটা বিশেষ পুরস্কারের দাবি রাখে। নাটোরে কেক কেটে ও বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন শুরু হয়। পরে শিশুদের পরিবেশনায় হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অতিথিরা বলেন, গত 11 বছর ধরে দর্শকদের আস্থা ও ভরসার নাম যমুনা টেলিভিশন। সমাজের সবচেয়ে ভিতরের খবরগুলো, মানুষের প্রাণের খবরগুলো যমুনা টেলিভিশন প্রতিদিন দেশের মানুষের সামনে উপস্থাপন করে। যমুনা নিউজকে ভালো লাগার আসলে অনেকগুলো বিষয় আছে। সেখানে সর্বপ্রথমে আসে আমাদের অথেন্টিক নিউজটা প্রোভাইড করা। তো যমুনা নিউজ থেকে আমরা সবসময় অথেন্টিক নিউজটা পাই। সিরাজগঞ্জেও উৎসবমুখর পরিবেশে যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে। সকালে শহরের মুক্তিস্তূপানে কেক কেটে উৎসব শুরু হয়। দর্শকদের প্রত্যাশা পূরণে শতভাগ সফল হয়েছে চ্যানেলটি, জানান অনুষ্ঠানে আসা অতিথিরা। 2018 সালের যখন নির্বাচন হয়, সেই নির্বাচনে যমুনা টেলিভিশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা দেখেছি এবং জুলাই আগস্টের যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনেও কিন্তু যমুনা টেলিভিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমরা আশা রাখছি যমুনা টেলিভিশন যেভাবে তাদের ধারাবাহিকতা বজায় রেখেছিল ইতিপূর্বে, আগামীতেও তাদের ধারাবাহিকতা বজায় থাকবে। ফরিদপুরের বোয়ালমারীতেও ছিল নানা আয়োজন। বর্তমানের মতো ভবিষ্যতেও গণমানুষের কণ্ঠস্বর হিসেবে সত্যের পথে থাকতে যমুনা টেলিভিশনের প্রতি আহ্বান জানান সব বয়সী মানুষ। কেক কাটার মধ্য দিয়ে কুষ্টিয়া, সিলেট সহ অন্যান্য জেলাতেও উদযাপিত হয়েছে প্রতিষ্ঠাবার্ষিকী। আনন্দ অনুষ্ঠানে অংশ নেন বিভাগীয় ও জেলা পর্যায়ের যমুনার সংবাদকর্মীরা। জারিন অর্নি, যমুনা নিউজ। একটি গণমাধ্যমকে ঘিরে রাজপথে মানুষের আনন্দ উদযাপন, স্লোগানে স্লোগানে উচ্ছ্বাসের প্রকাশ কেবল একটি চ্যানেলকে ঘিরে। দায়িত্বশীলতার সঙ্গে নাগরিকের পাশে থাকার বিনয়ী চেষ্টায় যমুনা টেলিভিশনকে এনে দিয়েছে এমন ভালোবাসা। শুরু থেকেই আধুনিক সাংবাদিকতা, সত্য আর তথ্যের নির্ভরযোগ্যতা নিশ্চিত করা ছিল আমাদের লক্ষ্য। 11 বছর পেরিয়ে 12তে আপনাদেরই যমুনা। সব দল মতের বিপুল আকাঙ্ক্ষা পূরণই যুগের পথে যমুনার লক্ষ্য। প্রতিষ্ঠাবার্ষিকীতে টিম যমুনার কথা জানাচ্ছেন আমাদের সাইফুদ্দিন রাবিন। জনতার কি দারুণ আস্থা ও বিশ্বাস বেসরকারি একটি চ্যানেলের উপর। একমাত্র যমুনা টিভি ছাড়া কোনো রকম কোনো চ্যানেল ছাড়া নেই, একমাত্র এই চ্যানেলটা ছাড়া। গুলি খাইছে। রাজপথের উত্তপ্ত সংগ্রামমুখর বিদ্রোহ দিন শেষে স্লোগানে স্লোগানে ভালোবাসার বহিঃপ্রকাশ। 24 ঘন্টার সংবাদভিত্তিক চ্যানেল যমুনা সব রক্তচক্ষু উপেক্ষা করে পাশে থাকে সাধারণের। দুর্যোগের সংজ্ঞায় মানুষের বিপন্নতার চেয়ে আর কি বড় হতে পারে? যুদ্ধক্ষেত্র বনে যাওয়া দেশে নিপীড়িতের কথা বলে টিম যমুনা। পানি লাগবে? পানি আছে, হ্যাঁ, এরকম একটা বোতল আছে। মুগ্ধ আমাদের জন্য অনেকগুলো পানির বোতল রেখে গিয়েছে। জুলাই আগস্টে ছাত্র নাগরিক অভ্যুত্থানের পরতে পরতে যমুনার প্রতি মানুষের নির্ভরতা কতটা প্রবল ছিল তাদের বয়ানেই তা স্পষ্ট। আপনাদের চ্যালেঞ্জকে আমরা সমর্থন করি সবচেয়ে। আই লাইক ইউ, আই লাইক দিস। ধন্যবাদ ভাই, ধন্যবাদ আপনাদেরকে অনেক থ্যাংক ইউ। কিন্তু এই অকুণ্ঠ ভালোবাসা কিংবা আকাশচুম্বী জনপ্রিয়তা কি কেবল সাম্প্রতিক ভূমিকার জন্য, নাকি জন্ম থেকেই তার সত্য সাংবাদিকতায় নিজেকে বিসর্জন? হুট করে সাফল্য পাওয়া যায় না। সাফল্য পেতে হলে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েই এগোতে হয়। সো যমুনা টেলিভিশন হুট করে জুলাই আগস্টে এসে জনপ্রিয় হয়েছে, যারা এরকম ভাবেন তারা ভুল করেন। যমুনা টেলিভিশন শুরু থেকেই চেষ্টা করেছে মানুষের সাথে থাকার জন্য, মানুষের কথা বলার জন্য। 11 বছর আগে সম্প্রচারে আসার কালে যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামের যে লক্ষ্য ও উদ্দেশ্য ছিল মানুষের কথা বলা, তা নিয়েই আমাদের পথ চলা। সংসেজে নয়, সাংবাদিকতায় সব দিক ও মতের বক্তব্য আর নির্ভরযোগ্য তথ্যের মিশেলে যমুনা হতে চেয়েছে গণমানুষের। আমরা তুলে ধরব গণমানুষের গণদাবি, গণ অভিযোগ, গণ দুর্ভোগ আর বঞ্চনার কথা।
সঠিক সাংবাদিকতা করতে গিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিল আমাদের। মামলার মুখোমুখি হতে হয়েছে, আহত হয়ে হাসপাতালে যেতে হয়েছে রাজধানী থেকে দেশের নানা প্রান্তের সহকর্মীদের। প্রতিষ্ঠা থেকে শুরু করে শাসকের রক্তচক্ষুর বিপরীতে নানান ভয় ও শঙ্কা ঠেলে জনতার পাশে আপোষহীন। গত 11 বছর সাদাকে সাদা বলেছে, কালোকে কালো বলেছে। অন্যান্য সংবাদ মাধ্যম যদি বাধার মুখে পড়ে, যমুনা টেলিভিশন তার চেয়ে বেশি বাধার মুখে পড়েছে। যমুনা টেলিভিশনের কোনো রাজনৈতিক পরিচয় কখনোই ছিল না, যেখানে যমুনা টেলিভিশনকে এটা ফেস করতে হয়েছে অন্যদের চেয়ে আরও অনেক বেশি। টিম যমুনার আন্তরিকতা আর বস্তুনিষ্ঠ সাংবাদিকতার স্বীকৃতিও মিলেছে নানাভাবে। ইউটিউব, ফেসবুকের ডিজিটাল দুনিয়ায় দেশের সর্বোচ্চ সাবস্ক্রাইব যেন তারই প্রমাণ। মিথ্যে, প্রোপাগান্ডা, ভুল তথ্যের ভিড়ে সতর্ক আর দায়িত্বশীল যমুনা টেলিভিশন। যমুনা টেলিভিশন মানুষের মনে যে জায়গা করে নিয়েছে, ভবিষ্যতে আশা করি সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। যেন নিউজগুলো সব সত্যের সন্ধানে আসে। স্রোতের প্রতীকগুলোও অনেক সময় যমুনা টিভি অবস্থান নেয়। স্বচ্ছ, ন্যায়পরায়ণ যে সরকারি আসুক, যেই রাজনৈতিক দলই আসুক, সত্য যে নিউজটা এটা আমরা সামনে পাই, এটা আস্থা আছে। সোশ্যাল মিডিয়ায় তো প্রচুর ফেক নিউজ থাকে, ডিসইনফরমেশন, মিসইনফরমেশন, সেইগুলোকে যেন ভ্যালিডেট করা যায়। চারদিকে যমুনার এত জয়ধ্বনি আমাদের স্বস্তি দেয় না। ফুরফুরে হাওয়ায় উঠতে পারে না টিম যমুনা, দায়বদ্ধতা যেন বেড়ে যায় আরও। পৃথিবীর ইতিহাসে এটা বিরল যে একটি সংবাদ মাধ্যম একটি বিপ্লবের অংশীদার হয়েছে এবং সেই সংবাদ মাধ্যমকে নিয়ে সবাই স্লোগান দিয়েছে। মানুষের এক্সপেকটেশনকে তো আমরা ইগনোর করতে পারি না, অসম্মান করতে পারি না। ফলে এত মানুষ, এত দর্শকের চাহিদার প্রতি সম্মান রেখে আমাদেরকে চূড়ায় অবস্থান করতে হবে এবং সেটা নিশ্চয়ই অনেক বড় চাপ। যমুনা টেলিভিশন কেবল পর্দার একটি টেলিভিশন হতে চায় না, হতে চায় না ড্রয়িং রুমে থাকা সেই বোকা বাক্স, বরং কেন্দ্র থেকে প্রান্তের সব সংকট আর সম্ভাবনার কথা তুলে ধরার পাশাপাশি নাগরিককে তার সুনাগরিক হয়ে ওঠার জন্য, অধিকার সচেতন করে তোলার জন্য সাংবাদিকতার সবটুকু করতে প্রস্তুত টিম যমুনা। 11 বছর পেরিয়ে 12তে পা দেবার কালে এই আমাদের প্রতিশ্রুতি। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। সিনেমার দৃশ্যকে যেন হার মানালো শরীয়তপুরের সংঘাত। আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে শতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত 16 জন। পুলিশ বলছে আধিপত্য নিয়ে সংঘাতে জড়ায় দুই পক্ষ। এলাকায় জোরদার নিরাপত্তা ব্যবস্থা। বালতিতে বালতিতে হাত বোমা, প্রতিপক্ষকে লক্ষ্য করে ছোড়া হচ্ছে একের পর এক। প্রচণ্ড শব্দে ঘটছে বিস্ফোরণ। সিনেমার কোনো অ্যাকশনের দৃশ্য নয় এটি। শরীয়তপুরের জাজিরায় আওয়ামী লীগের দুপক্ষ এভাবেই জড়িয়েছে তুমুল সংঘর্ষে। বিলাসপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য কুদ্দুস ব্যাপারীর সাথে আধিপত্যে লড়াই চলছিল স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাতবরের। শুক্রবার পাল্টাপাল্টি হামলা ভাঙচুরের অভিযোগ ওঠে। এরই জেরে শনিবার সকালে ঘটনার সূত্রপাত। জলিল মাতবরের লোকেরা কুদ্দুস ব্যাপারীর লোকে মারছে। আগে নাম হয়েছে হ্যাগো এই যে রফিক দেওয়ান, হ্যাগো দুইজনটা মারছে। তারপর যারা মারছিল তাদের বাপের আবার এই কুদ্দুস ব্যাপারীর লোকেরা ধরছে, বুঝছেন। আসতে দেয় না, কোনো লোকজন দাওয়াত খাইতে দেয় না, আমাদের লোকজন অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে দেয় না, ওখানেই বম ঠম মারা শুরু করে দিছে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে আহসানুল্লাহ মুন্সিকান্দি এলাকায় সংঘর্ষ হয়। এরপর বিলাসপুর এলাকায় মাঠে জড়ো হয়ে আবারও সংঘাতে জড়ায় দুপক্ষ। সেখানেই ঘটে শতাধিক হাতবোমার বিস্ফোরণ। এক পক্ষ অন্য পক্ষকে আর কি পাল্টা দেওয়া করে একবারে পাতালেকান্দি নদীর পার, পদ্মা নদীর কাছে নিয়ে গেছে আর কি। সকালে গিয়েছি আমি, চলে ধান খেতে যাইমু, অনেক গিয়েছি, যাই বম ফুটছে এক দর্শন। সংঘর্ষের পর এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। ঘটনাস্থলে যায় আইন শৃঙ্খলা বাহিনী, নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। গ্রাম অঞ্চলের দিকে ঈদের সময় মানুষের সমাগমটা বেশি হয়, তো এখানেও ঢাকা থেকে হয়তো অনেকে ঈদ করতে আসছেন, জমজমাট একটা পরিবেশে সবাই এসছেন। হয়তো তর্ক বিতর্ক কোনো একটা আধিপত্যর তাদের স্থানীয় বিরোধকে কেন্দ্র করে এটা সূত্রপাত হয়েছে, আমরা এটা মনে করছি আর কি। সংঘর্ষের পর থেকে পলাতক দুপক্ষের লোকজন, জোরদার আছে নিরাপত্তা ব্যবস্থা। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।
অন্যদিকে রংপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। দুপুরে বদরগঞ্জ পৌরসভার শহীদ মিনার এলাকায় এই ঘটনা ঘটে। দোকানে ভাঙচুরের মাধ্যমে এই ঝামেলার সূত্রপাত। পুলিশ জানায় ইশতিয়াক আহমেদের কাছ থেকে 2028 সাল পর্যন্ত একটি দোকান ভাড়া নেয় জাহিদুল ইসলাম। 5 আগস্টের পর থেকে দোকানটি ছেড়ে দিতে চাপ দেয় ইশতিয়াক। এক পর্যায়ে গত 2রা এপ্রিল লোকজন দিয়ে দোকানে ভাঙচুরও চালান তিনি। আর এই ঘটনার প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করে ব্যবসায়ী সমিতি। সেখানে বিএনপির সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী সরকারের লোকজন হামলা করে বলে অভিযোগ। এ সময় পাল্টা হামলা করে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম মানিক এবং বর্তমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির মানিকের লোকজন। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে নিয়ন্ত্রণ নিয়ে আসে সেনাবাহিনী এবং পুলিশ। এই ঘটনায় সাংবাদিক সহ আহত হয় অন্তত 14 জন। চিকিৎসাধীন অবস্থায় লাভলু মিয়া নামের একজন মারা যান। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন শফিকুল ইসলাম। হামলার ঘটনায় 3 নেতাকে শোকজ করেছে জেলা বিএনপি। ঈদের ছুটি শেষ, প্রিয়জনদের সাথে আনন্দ উদযাপন শেষে এখন ঢাকায় ফেরার পালা। সকাল থেকে লঞ্চ, ট্রেন, বাস যে যেভাবে পেরেছেন ফিরছেন রাজধানীতে। অন্যান্য বছরের তুলনায় এবার বেশ স্বস্তির ছিল এই যাত্রা, তাই সবার চোখে মুখেই ছিল উচ্ছ্বাস। তবে কারো কারো কণ্ঠে প্রিয়জন ছেড়ে আসার আক্ষেপও ছিল। এই চিত্র ভোরের। রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড়তে শুরু করে বরিশাল অঞ্চল সহ বিভিন্ন রুটের লঞ্চ। প্রতিটি লঞ্চে ছিল যাত্রী বোঝাই। যাত্রীরা জানান লম্বা ছুটি থাকায় এবার ঈদ যাত্রা ছিল নির্বিঘ্ন, ভাড়া নিয়েও ছিল না অভিযোগ। খুব অল্প সময়ে বিভিন্ন জেলা থেকে ঢাকায় আসতে পেরে আনন্দ প্রকাশ করেন অনেকে। ভ্রমণগুলো খুব আরামদায়ক হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর কাটে আসছিলাম। দেখে মনে করেন 500-700 করে ভাড়া নিতে সিন্ডিকেট ছিল, এবার সিন্ডিকেট নেই। কিন্তু বিপত্তি বাধে সদরঘাট টার্মিনাল থেকে রাজধানীতে ঢুকতে। বিপুল যাত্রী আর যত্রতত্র বাস ও গাড়ি রাখাই সদরঘাট এলাকায় দেখা দেয় তীব্র বিশৃঙ্খলা। উপায় না দেখে লাগেজ ব্যাগ নিয়েই হাঁটতে থাকেন অনেকে। সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনেও ঢাকায় ফেরা মানুষের উপচে পড়া ভিড়। যাত্রী বোঝাই প্রায় সবগুলো ট্রেনই সঠিক সময়ে পৌঁছায় গন্তব্যস্থলে। এতে স্বস্তির কথা জানান বেশিরভাগ যাত্রী। এই ছুটিটার জন্য সারা বছর বসে অপেক্ষা করি, খুবই ভালো কাটলো। এইবার সবকিছু মিলেমিশে একদম বাচ্চাদেরকে নিয়ে সবকিছু নিয়ে সব খুব 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 ভালো। নানুর জন্য সবার জন্য খারাপ লাগতেছে। কর্মক্ষেত্রে ফেরার পাশাপাশি যারা ঈদের সময় ছুটি পাননি তারা এখন যাচ্ছেন গ্রামের বাড়িতে। ঈদের পরে যাইতেছি যাতে করে আমরা আসলে খুব আরামে যাইতে পারি বাসায়। যাতায়াতের দিক দিয়ে অনেক ভালো, আসার সময় অনেক রিল্যাক্সে চলে আসছি, এখন যাইতেছি রিল্যাক্সে, কোনো ঝামেলা নেই। দিনভর আন্তনগর, কমিউটার, লোকাল মিলিয়ে মোট 70 জোড়া ট্রেন চলাচল করবে। রেল কর্তৃপক্ষের সার্বিক ব্যবস্থাপনার কথা তুলে ধরেন কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার। আমাদের এবার ঈদ যাত্রা অনেক সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং এখনো মানুষজন খুব একেবারে নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পেরেছে এবং মানুষজন খুবই সন্তুষ্ট। লঞ্চ, ট্রেনের পাশাপাশি বাসেও ঢাকায় ফিরছে মানুষ। ভোর থেকেই ঢাকার বিভিন্ন টার্মিনালে যাত্রী নিয়ে ফিরতে থাকে দূরপাল্লার বাসগুলো। যাত্রীরা বলেন এবার ঈদে বাড়ি যাওয়া ও ফেরার পথে কোনো ভোগান্তি হয়নি। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে সেনা টহলের কারণে যানজটও হয়নি। যেতেও খুব একটা সমস্যা হয়নি, আসতেও সমস্যা হয়নি। আসছি প্রায় 3 ঘন্টার মধ্যে চলে আসছি, কোনো জামে পড়ে নেই। আসছি মোটামুটি ভালোভাবে আসছি। রাস্তাতে কোনো যানজট নেই, মোটামুটি যানজট নেই, তবে যাত্রীর একটা চাপ ছিল। এবার অনেক ছুটি পাইছি, ছুটি পাই এটা অনেক উদযাপন করছি আর দিন শেষে কর্মস্থানে ফিরে এসেছি। যাত্রাপথের স্বস্তির পাশাপাশি প্রিয়জনকে ছেড়ে আসার আক্ষেপও ছিল কারো কারো কণ্ঠে। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনের মাধ্যমে নানান জল্পনা কল্পনার অবসান ঘটেছে। উন্মোচিত হয়েছে সম্ভাবনার নতুন দুয়ার, এমনটাই বলছেন বিশ্লেষকরা। তারা বলছেন দায়সারা বৈঠক না করে দৃশ্যমান হতে হবে চুক্তি সমঝোতা। সদস্য রাষ্ট্রগুলোর উন্নয়নে নিতে হবে অভ্যন্তরীণ উদ্যোগ। বিশ্লেষকরা বলছেন শুধু বৈঠক হলেই চলবে না, সাথে থাকতে হবে অগ্রগতিও। কাজে লাগাতে হবে বিমস্টেকের সম্ভাবনার পুরোটা। বিমস্টেকের সদস্য রাষ্ট্র ভারত এবং থাইল্যান্ডের রাজনৈতিক অঙ্গীকারের অভাব আছে মন্তব্য বিশ্লেষকদের। যে কোনো চুক্তির ব্যাপারে দেশগুলোকে আন্তরিক হতে গুরুত্বারোপ করেন তারা। প্রধানমন্ত্রী পর্যায়ে আলাপ আলোচনা হলে অন্তত পারস্পরিকভাবে আমরা পরস্পরকে আশ্বস্ত করতে পারবো যে আমরা এমন কোনো কাজ করব না যাতে তোমার ক্ষতি হয়। জানি আদর্শিকভাবেও খানিকটা কিন্তু দূরত্ব বেড়েছে, তো কাজে সেই জায়গাগুলোতে আমাদের দিক থেকেও কিছু অভ্যন্তরীণ উদ্যোগের প্রয়োজন হবে।
তাদের দিক থেকেও অভ্যন্তরীণ কিছু উদ্যোগের প্রয়োজন হবে সম্পর্ককে স্বাভাবিক গতিতে নিয়ে আসতে। টানা কয়েকদিনের গরম শেষে হঠাৎ করেই রাজধানীতে দেখা মিলল এক পশলা স্বস্তির বৃষ্টি। সন্ধ্যা নাগাদ রাজধানীর কিছু কিছু জায়গায় এই বৃষ্টি হয়। হঠাৎ করে এই বৃষ্টির কারণে কিছুটা বিপাকে পড়েন নগরবাসী। বৃষ্টিতে ভিজে নিজ নিজ গন্তব্যে যেতে দেখা গেছে অনেককে। ছাতা নিয়ে বের না হওয়ায় বৃষ্টিতে পথচারীদের কিছুটা ভোগান্তি পোহাতে হয়। তবে বৃষ্টির কারণে ধুলোবালি কিছুটা কমে যাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন অনেকে। এদিকে তীব্র গরমের মধ্যে হঠাৎ স্বস্তির বৃষ্টি হলো খুলনায়। বৃষ্টির পাশাপাশি শিলা বৃষ্টি হওয়ায় ভাবনায় পড়েছে কৃষকরা। সন্ধ্যায় প্রায় আধা ঘন্টা হালকা বৃষ্টিপাত হয় জেলার বিভিন্ন স্থানে। এর মধ্যে কিছু কিছু জায়গায় শিলা বৃষ্টি হওয়ায় বোরো ধান, আম, তরমুজ সহ বিভিন্ন ক্ষেতের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। তবে তাৎক্ষণিকভাবে বৃষ্টিপাতের পরিমাণ খুলনা আবহাওয়া অফিস থেকে জানা যায়নি। দেশের কয়েকটি জেলায় চলছে হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান উৎসব। এর মধ্যে সবচেয়ে বড় জমায়েত নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে। আদি ব্রহ্মপুত্রের তীরে ঢল নেমেছে লাখো পুণ্যার্থীর। তীর্থস্থানে সবাই এসেছেন নদীর জলে নিজেদের জাগতিক সকল পাপ মোচনের আশায়। স্বরাষ্ট্র উপদেষ্টা এই তীর্থস্থান পরিদর্শন করেছেন। লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদের তীরে লাখো পুণ্যার্থীর ঢল। পাপ মোচনের আশায় সবাই অংশ নিয়েছেন পুণ্য স্নানে। শত বছরের ঐতিহ্য মেনে চৈত্র মাসের শুক্লাষ্টমী তিথিতে আয়োজন করা হয়েছে স্নানের। শুক্রবার রাত থেকে শুরু হয় লগ্ন। এরপর থেকেই ব্রহ্মপুত্রের 20টি ঘাটে চলছে সনাতন ধর্মাবলম্বীদের স্নান ও পূজা। ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান থেকে অনেকে এসেছেন এই তীর্থে যোগ দিতে। আমাদের পূর্বপুরুষরা বলছে স্নান করলে তাদের পাপ মোচন হয়, তার জন্য আমরা সবাই এখানে আসছি। মা বাবার নামে একটা বুঝিয়ে দিতে আইছি, মা বাবার শান্তি, আত্মা শান্তি পাও। আমরা যে পাপ করছি এটা যাতে পুণ্যের জন্য আমরা আসি, যে আমাদের ক্ষমা করুক ভগবান। দাউদকান্দিতে আসছি সৌন্দর্যভাবে। এবার পুণ্য তীর্থস্থান অষ্টমী স্নান হয়েছে। স্নান এলাকা পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির এই দেশ। বিগত বছরের তুলনায় তাই এবার পুণ্যার্থীর সংখ্যা বেশি। বাংলাদেশের মতো এত সম্প্রদায় সম্প্রীতি কোথাও নাই। এখানকার যত সম্প্রদায় সম্প্রীতি আছে, আপনি অন্যান্য আশেপাশে দেখেন কিভাবে কি করে। আমাদের দেখেন এখানে আমাদের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব ভাই বোনেরা কিন্তু একসাথে আসছে, সবাই কিন্তু কাজ করে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তীর্থস্থানের 3 কিলোমিটার আনা হয়েছে নজরদারির আওতায়। নিরাপত্তা জোরদারে 1,500 পুলিশ সদস্যের পাশাপাশি দায়িত্ব পালন করছে প্রায় 500 আনসার সদস্য। আমরা পুরো এলাকাটাকে একটি নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দিয়েছি। আমরা আশা করছি এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না এবং এই পুণ্যস্থান উৎসবের মধ্য দিয়েই শেষ হবে আশা করছি। এছাড়া ব্রহ্মপুত্রে ময়মনসিংহ, জামালপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম সহ বিভিন্ন প্রবাহে স্নানোৎসবে অংশ নিয়েছেন লাখো সনাতন অনুসারী। রাতে বিহিত পূজার মধ্য দিয়ে শেষ হবে অষ্টমী স্নানের আনুষ্ঠানিকতা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। এবার আন্তর্জাতিক। গাজায় বর্বর আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার বিমান হামলায় মৃত্যু হয়েছে আরও 38 ফিলিস্তিনির। উত্তর থেকে দক্ষিণ ইসরায়েলের বোমা বর্ষণ থেকে রেহাই পায়নি কোনো এলাকায়। টার্গেট করা হয়েছে আশ্রয় শিবিরগুলোকেও। গাজা সিটির একটি স্কুলে বোমার আঘাতে প্রাণ গেছে অনেকের। আহতদের ভিড়ে হাসপাতালগুলোই নেই তিল ধারণের ঠাঁই। রাফা, খান ইউনিসে হামলায় হয়েছে হতাহতের ঘটনা। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP জানিয়েছে, ইসরায়েলি বাহিনী ত্রাণ প্রবেশ করতে না দেয়ায় উপত্যকায় তাদের কার্যক্রম প্রায় বন্ধ। গাজায় 1.5 বছরের আগ্রাসনে প্রাণহানি ছাড়িয়েছে 50,600, আহত 1.25 লাখের বেশি। বিস্ফোরণের ধাক্কায় আকাশে উঠছে মরদেহ। এবার এমন বিভৎসতার সাক্ষী হয়েছে গাজা, আর সেই রোমহর্ষক দৃশ্য ধরা পড়েছে স্থানীয় সাংবাদিকের ক্যামেরায়, যা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর কিন্তু এতেও থামেনি ইসরায়েলের আগ্রাসন। এই দৃশ্যের বর্ণনা দেওয়ার সাধ্য কার? নৃশংসতা, নির্মমতা, বর্বরতা, কোনো শব্দই কি জুৎসই? সিনেমার দৃশ্য নয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহারও নয়। বিস্ফোরণে বিধ্বস্ত ভবনের ওপর কালো ধোঁয়া, তারই মাঝে খেয়াল করলে চোখে পড়বে উড়ন্ত মানবদেহ। বোমার আঘাতে ক্ষতবিক্ষত, ছিন্ন ভিন্ন মানবদেহ। যুক্তরাষ্ট্রের দেয়া মিসাইল ব্যবহার করেছিল ইসরায়েল। বাস্তুচ্যুতদের আশ্রয়স্থলে ছোড়া হয়েছিল সেই বিধ্বংসী ক্ষেপণাস্ত্র।
এতটাই তীব্র এর বিস্ফোরণ, যার প্রভাবে এমন বিভৎসতা। স্থানীয় সাংবাদিকের ক্যামেরায় ধরা পড়া এই দৃশ্য ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। এক্স হ্যান্ডেলের রোমহর্ষক এই ভিডিওর সাথে গাজার সাংবাদিক মোতাসিম দালাউলের ক্যাপশন, ইসরায়েলি দখলদারদের ব্যবহৃত মার্কিন রকেটে বেহেশতের পথে শিশুদের আত্মা আর দেহ। একের পর এক পোস্ট আর কমেন্টে চলছে নিন্দা সমালোচনার ঝড়। ১.৫ বছরের ইসরায়েলি আগ্রাসনে ৫০,০০০-এর বেশি ফিলিস্তিনির মৃত্যু। কেবল সংখ্যা দিয়ে তো এই নিষ্ঠুরতার গভীরতা বোঝানো সম্ভব নয়। নির্মমতার কোনো নজির যেখানে বাদ পড়েনি, গণহত্যা শব্দটিও সেখানে যেন খুব হালকা বলে মনে হয়। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ। বিতর্কিত ওয়াকফ বিলের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ভারত। বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে পশ্চিমবঙ্গ, গুজরাট, অন্ধ্রপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে বিক্ষোভ এবং প্রতিবাদ হয়েছে। বিজেপি সরকারের এমন পদক্ষেপের বিরুদ্ধে আরও বড় কর্মসূচির ঘোষণা দিয়েছেন মুসলিম নেতারা। ভারতে বিরোধী দলের নেতারা বলছেন, কেন্দ্রীয় সরকারের এই ধরনের সিদ্ধান্তে ধর্মীয় বিভাজন এবং সংঘাত বাড়বে। বিক্ষোভে উত্তাল কলকাতা। লোকসভা এবং রাজ্যসভায় বিতর্কিত ওয়াকফ বিল পাশের প্রতিবাদে এভাবেই পথে নেমে আসেন পশ্চিমবঙ্গের মুসলমানরা। এতে যোগ দেয় কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের মতো রাজনৈতিক দলগুলোর নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। এ সময় অবরোধ করা হয় সড়ক, পোড়ানো হয় কুশপুত্তলিকা। আন্দোলনকারীরা বলছেন, মুসলিমদের উন্নয়নের কথা বলে ওয়াকফ বিলের সংশোধনী এনেছে বিজেপি সরকার, কিন্তু এতে কোথাও মুসলমানদের জন্য আবাসন, শিক্ষা কিংবা পেনশনের কোনো কথা নেই। মুসলিমদের সম্পদ দখল করতেই ওয়াকফ আইনে পরিবর্তন আনতে চাইছে মোদী সরকার। যেভাবে কৃষকেরা নিজেদের অধিকার আদায় করেছেন, আমাদেরকেও সেভাবে নিজেদের অধিকার আদায় করতে হবে। আমরা এই আইন কোনোভাবেই মানব না। বিক্ষোভ হয়েছে পাঞ্জাব, অন্ধ্রপ্রদেশ, গুজরাট সহ ভারতের অন্যান্য রাজ্যগুলোতেও। আহমেদাবাদের সড়কে অবস্থান কর্মসূচি পালনের সময় বিক্ষোভকারীদের উপর হামলা করে পুলিশ। আটক করা হয় অন্তত ৪০ জনকে। এ অবস্থায় ওয়াকফ আইনের পক্ষে বিপক্ষে চলছে রাজনৈতিক দলগুলোর বাকযুদ্ধ। ঐতিহাসিক মৌকা থা, কোন কাহা খড়া হ্যায় ইয়ে জাননা থা। এটা ঐতিহাসিক একটা সুযোগ ছিল, কিন্তু নোংরা রাজনীতির জন্য সরকার এই সুযোগ নষ্ট করলো। মুসলমানদের নিশ্চিহ্ন করতে এত বড় পদক্ষেপ নিয়েছে সরকার। তার প্রতিবাদের সবগুলো বিরোধী দল একাট্টা হয়েছে সরকারের বিরুদ্ধে। এই আইন তো গরিব মুসলমানদের জন্য। যারা সত্যিকারের গরিব মুসলিম তারা এই আইনের বিরোধিতা করছে না, কিন্তু যারা রাজনৈতিকভাবে ইসলামকে ব্যবহার করছেন তারাই এই ওয়াকফ বিলের বিরোধিতা করছেন। সম্প্রতি ভারতের লোকসভা ও রাজ্যসভায় পাশ হয় বিতর্কিত ওয়াকফ বিল, যাতে ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্যদের অন্তর্ভুক্তির প্রস্তাব করা হয়েছে। ভারতে প্রায় ৯ লাখ একর জমি ওয়াকফ রয়েছে। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ। এর সাথে শেষ করছি রাতের বাংলাদেশের এখনকার আয়োজন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের।